হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2026 সালের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ 6 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। তাই সেমিস্টার শুরুর প্রথম থেকেই যদি তোমরা এই প্রশ্নগুলি ভালো করে প্রিপারেশন নাও, প্রস্তুতি শুরু করো, তারা অবশ্যই উপকৃত হবে এবং অন্যের চাইতে অন্তত হলেও এক ধাপ এগিয়ে থাকবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, আজ তোমাদের জন্য আমি 6 নম্বর প্রশ্নটি শেয়ার করছি, কারণ এর আগের ভিডিওতে আমি 5 নম্বর প্রশ্নটি অলরেডি তোমাদের আপলোড করে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। আজ আমি তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে 6 নম্বর প্রশ্নটি শেয়ার করছি, সেই প্রশ্নটি তোমরা দেখে নাও। মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা এসে থেকে এটি 6 নম্বরের জন্য তোমাদের প্রশ্ন। তোমরা প্রথমে পয়েন্ট করবে ভূমিকা। মার্ক্সবাদের অন্যতম গুরুত্বপূর্ণ ও মৌলিক তত্ত্ব হল ঐতিহাসিক বস্তুবাদ। এই তত্ত্ব অনুযায়ী মানব সমাজের ইতিহাস ও তার বিবর্তনকে বুঝতে হলে আমাদের সেই সমাজের অর্থনৈতিক কাঠামোকে বুঝতে হবে। মার্ক্স বলেন যে মানুষের জীবনযাত্রা এবং সমাজের ভিত্তি হলো তার উৎপাদন ব্যবস্থা। এবারে তোমাদের পয়েন্ট করবে ঐতিহাসিক বস্তুবাদের মূল বিষয়। তার সাব পয়েন্ট তোমরা করবে উৎপাদন পদ্ধতির ভিত্তি। ঐতিহাসিক বস্তুবাদের মূল কথা হলো সমাজের সকল কিছু, যেমন আইন, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি ইত্যাদি, তার অর্থনৈতিক ভিত্তির ওপর নির্ভরশীল। এই অর্থনৈতিক ভিত্তি হলো উৎপাদন ব্যবস্থা। মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে যে খাদ্য, বাসস্থান এবং পোশাক প্রয়োজন, তা উৎপাদনের মধ্য দিয়েই আসে। তাই উৎপাদন পদ্ধতিই মানব সমাজের মূল চালিকা শক্তি। এবারে তোমরা পয়েন্ট করবে উৎপাদন শক্তির বিকাশ। উৎপাদন পদ্ধতির দুটি প্রধান দিক আছে: উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্ক। উৎপাদন শক্তি বলতে শ্রমিক, তাদের শ্রম, যন্ত্রপাতি এবং প্রযুক্তিকে বোঝানো হয়। উৎপাদন শক্তি প্রতিনিয়তই বিকশিত ও গতিশীল, এটি কখনো এক জায়গায় স্থির থাকতে পারে না। এবারে তোমরা পয়েন্ট করবে উৎপাদন সম্পর্কের দ্বন্দ্ব। উৎপাদন সম্পর্ক বলতে সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে উৎপাদন ভিত্তিক সম্পর্ককে বোঝায়, যেমন মালিক ও শ্রমিকের সম্পর্ক। মার্ক্সের মতে যখন উৎপাদনের শক্তি একটি নির্দিষ্ট পর্যায়ে বিকশিত হয়, তখন তা প্রচলিত উৎপাদন সম্পর্কের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। পুরনো উৎপাদন সম্পর্ক নতুন ও উন্নত উৎপাদন শক্তির বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। এবারে তোমরা পয়েন্ট করবে বৈপ্লবিক পরিবর্তন। উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কের মধ্যেকার এই দ্বন্দ্বের ফলস্বরূপ সমাজে বৈপ্লবিক পরিবর্তন আসে। পুরানো উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ে এবং তার জায়গায় নতুন ও উন্নত উৎপাদন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। মার্ক্স মনে করেন যে সমাজের এই পরিবর্তন বিনা সংঘর্ষে ঘটে না, বরং প্রতিটি স্তরেই শ্রেণীদ্বন্দ্বের মধ্য দিয়ে অগ্রগতি সাধিত হয়। এবারে তোমরা পয়েন্ট করবে উপসংহার। ঐতিহাসিক বস্তুবাদ এই শিক্ষা দেয় যে মানব সমাজের ইতিহাস কেবল কিছু ঘটনা বা ব্যক্তির কার্যকলাপের ফল নয়, বরং এটি অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন এবং শ্রেণীদ্বন্দ্বের একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই তত্ত্বের মাধ্যমেই মার্ক্স মানব সমাজের বিবর্তনকে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করেছেন। এবারে তোমাদের 7 নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই
তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয়, চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেজন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করি, চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, তোমাদের জন্য আমি আজ যে অন্তিম প্রশ্নটি প্রথম অধ্যায় থেকে শেয়ার করছি, 7 নম্বর প্রশ্নটি, সেটি হলো জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। এটি 6 মার্কের জন্য প্রশ্ন তোমাদের। তো তোমরা প্রথমে পয়েন্ট করবে জাতীয় স্বার্থের সংজ্ঞা। জাতীয় স্বার্থ বলতে একটি জাতি তার লক্ষ্য এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য যে সকল পদক্ষেপ নেয় সেগুলিকেই বোঝানো হয়। এর মধ্যে প্রধানত রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা, অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্বশান্তি রক্ষা করার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। এবারে তোমরা পয়েন্ট করো জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়। তার সাব পয়েন্ট কূটনীতি পয়েন্ট করবে। এটি জাতীয় স্বার্থ রক্ষার একটি প্রধান উপায়। একজন সফল কূটনীতিবিদ তার দেশের লক্ষ্য পূরণের জন্য অন্যান্য দেশের সঙ্গে আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক স্থাপন করেন। এবারে তোমরা পয়েন্ট করবে অর্থনৈতিক ব্যবস্থা। উন্নত দেশগুলো অর্থনৈতিক সাহায্য, ঋণ বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করে থাকে। এর মাধ্যমে তারা উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের প্রভাব বলয়ে নিয়ে আসে। এবারে তোমরা পয়েন্ট করবে জোট গঠন। কোনো রাষ্ট্র একা তার জাতীয় স্বার্থ রক্ষা করতে না পারলে অন্য রাষ্ট্রের সঙ্গে সামরিক, অর্থনৈতিক বা রাজনৈতিক জোট গঠন করে। এর মাধ্যমে নিজেদের ক্ষমতা বাড়ানো এবং শত্রুকে প্রতিহত করা সম্ভব। এবারে তোমরা পয়েন্ট করবে প্রচার। এটি শেষ পয়েন্ট তোমাদের জন্য। প্রচার কার্যের মাধ্যমে একটি দেশ তার ভাবমূর্তি উন্নত করার চেষ্টা করে এবং অন্য দেশের জনমতকে নিজেদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করে। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে সেই দেশের প্রভাব বৃদ্ধি পায়। এই যে প্রথম অধ্যায় থেকে তোমাদের 2টি গুরুত্বপূর্ণ 6 মার্কের প্রশ্ন আমি ভিডিও আকারে তোমাদের শেয়ার করলাম। এই প্রশ্ন দুটি অত্যন্ত মারাত্মক গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ো, দেখবে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।